রায়কে সাথে হসপিটালে নেয়া মাত্রই বিশাল এক দুঃসংবাদ পেল সার্থক, স্রোত এবং রায়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিকিৎসকরা সব পর্যবেক্ষণ করে এটাই কনফার্ম করে রায়ের গোটা পরিবারকে যে রায় ক্যান্সারে আক্রান্ত, আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে সার্জারিতে নিতে হবে, নয়তো বা যত দিন করাবে ততই ওর বিপদ বাড়বে। তখন কথা শোনার পর স্রোত কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে ডাক্তারবাবু কতদিন বাকি আছে, মানে আমার দিদি ভাইয়াতে কতদিন মাত্র সময় আছে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত তুমি সব কী বলছো বলো তো, কোথায় তুমি এটা ভাববে যে তোমার দিদি ভাইকে কী করে বাঁচানো যায়, তুমি তা না ভেবে তুমি এখন এটা দিন গুনছো যে কত দিন তোমার দিদিভাইয়ের কাছে আছে, তোমার এটা কী করে বললে বলো তো। তখন স্রোত বলতে থাকে আচ্ছা স্যার আমার দিদিভাই বাঁচবে তো। তখন স্রোতের শ্বশুরমশাই বলতে থাকে যে আচ্ছা স্রোত তুই কি এমন ডাক্তার বলতো, তুই এত ভীতু ডাক্তার হলে ভবিষ্যতে প্রজন্ম তো ভয় পাবে তোকে দেখে, কি শিখবে তারা বলতো। ওদিকে সার্থকের বাবা সব পর্যবেক্ষণ করে বলতে থাকে যে দেখ স্রোত, আমাদের টাকা পয়সার কোনো রকম কোনো প্রবলেমের প্রয়োজনে যা টাকা লাগে অপারেশনের জন্য আমি সব কিছু দিব, কিন্তু তা সত্ত্বেও যে করেই হোক না কেন রায়কে আমরা সুস্থ করেই তুলবো, তুই দেখে নিস, তুই এরকম করে কান্নায় ভেঙে পড়িস না। ওদিকে রায়ের মা বলতে থাকে যে আচ্ছা দাদা আপনি আমাকে বলুন আমার মেয়েটা বাঁচবে তো। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে দেখুন আমি তো এখনও পর্যন্ত ওর রিপোর্টস কোনো কিছুই কনফার্ম করতে পারিনি, তাই আমি কোনো কিছু এখন সিরিয়াসলি বলতে পারছি না, কিন্তু তার সত্ত্বেও আমার যতটুকু মনে হচ্ছে যে অবশ্যই রাই বাঁচবে, কারণ ওর এখনও পর্যন্ত এটা ফার্স্ট স্টেজ, আর যত পর্যন্ত না আমরা ওর সার্জারিটা করতে পারছি ততক্ষণ অবধি আরও কোনো কিছুই বলা যাবে না, কিন্তু এখন যথেষ্ট পরিমাণে আমাদের ক্রুশিয়াল টাইম চলছে, তাই আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর স্রোত, আমি তোমাকে বলছি তোমার রাই দিদি ভাইকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওর এই সার্জারিটা করানোর জন্য ওকে প্রস্তুত করো। তখন এই কথা বলতে না বলতেই রাই বলতে থাকে যে না ঠিক আছে আমি সার্জারিটা করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন স্রোত বলতে থাকে কী শর্ত দিদিভাই। তখন রাই বলতে থাকে যে অনির্বাণকে কেউ কোনো কিছু জানাবে না, আমি সেই শর্তে একমাত্র আমার সার্জারিটা করাতে রাজি আছি। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে স্পেশালি তোমার এই রিকোয়ারমেন্টটা আমরা মাথায় রাখবো, আমরা যথাসাধ্য পরিমাণে আমাদের প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করবো। তখন রাই বলতে থাকে যে ঠিক আছে। ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে কীরকম একটা মানুষের কাছে আমি আমার মেয়েটাকে তুলে দিয়েছি, যে মানুষটার কাছে কিনা আমার মেয়ের বিন্দুমাত্র সম্মান নেই, দিনের পর দিন আমার মেয়েটাকে অন্যায় অবিচার করে ওর উপরে মিথ্যে সন্দেহ করে ওর কপালে কলঙ্কের দাগ থোপে দিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। উল্টো আমি সেই মানুষটার উপরে সবথেকে বেশি বিশ্বাস করে আমার মেয়েকে জোর জবরদস্তি শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি কেমন মা, আজকে আমার মেয়ের অবস্থার জন্য সব কিছুর জন্য শুধুমাত্র ওই ছেলেটা দায়ী। ওদিকে স্রোত বলতে থাকে যে মা আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার দিদিভাইয়ের সার্জারি হওয়ার পর যদি কোনো মতে তুমি ওকে চাপ দিয়েছো যে ও যাতে শ্বশুরবাড়িতে ফিরে যায়, তাহলে কিন্তু আমার কাছ থেকে খারাপ আর কেউ হবে না, আমি বরঞ্চ আমার দিদিভাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে তুই কী বলবি বলতো, তার থেকে বড় কথা আমার সামনাসামনি একবার শুধু ওই লম্পট ছেলেটা আসুক না, দেখ তারপর ওর অবস্থাটা কী করি। আজকে ওর কারণে আমার মেয়েটা এত বড় একটা ঝুঁকির মুখে পড়ে গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি মা হিসেবে এতটাই অলস হয়ে পড়েছি যে আমি কোনো কিছু করতে পারছি না, আমার মা হিসেবে ঘেন্না করছে। ঠাকুর তুমি আমাকে কেন নিয়ে গেলে না বলো তো ঠাকুর, তুমি তো আমাকে নিয়ে নিলেই পারতে, আমার মেয়েটাকে শুধু শুধু এরকম করে বিপদের মুখে কেন ঠেলে দিলে ঠাকুর বলো তো। ও কী পাপ করেছিল, ও তো চিরটা কাল অন্যের কথাই ভেবে গিয়েছে, অন্যের জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করতে গিয়েছিল, ও তো কোনো কিছু করেনি, ওকে এত শাস্তি কেন দিলে ঠাকুর। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগতে থাকলে তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।